পৃষ্ঠা 264। বক্তা 2। শারীরিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য হল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঠিকভাবে কাজ করার অবস্থা। হুয়ের মতে শরীর সুস্থ থাকলে মানুষ কর্মক্ষম থাকে ও দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারে। সুষম আহার, বিশ্রাম, ব্যায়াম, নিয়মিত চিকিৎসা গ্রহণ ইত্যাদি শারীরিক স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণের উপায়। এছাড়া পরিবেশগত পরিচ্ছন্নতা এবং সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি। শারীরিক সুস্থতা মানসিক ও সামাজিক সুস্থতার ভিত্তি হিসেবে কাজ করে। বক্তা 3। মানসিক স্বাস্থ্য। হু মানসিক স্বাস্থ্যকে ব্যাখ্যা করেছে এমনভাবে যাতে বোঝা যায় একজন ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে, চাপ সামলাতে ও সমাজে গঠনমূলক কাজ করতে সক্ষম। মানসিক স্বাস্থ্য মানে শুধু পাগল না হওয়া নয়, বরং নিজের চিন্তা ভাবনা, অনুভূতি ও আচরণকে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করা। মানসিক সুস্থতা ছাড়া শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগী হতে পারে না এবং কর্মজীবী মানুষ কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই WHO মানসিক স্বাস্থ্যকে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে গণ্য করেছে। বক্তা 4। সামাজিক স্বাস্থ্য ও সুসম্পর্ক। সামাজিক স্বাস্থ্যকে WHO গুরুত্ব দিয়েছে কারণ এটি মানুষের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে। একজন সুস্থ মানুষ পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রাখতে পারে। সমাজে মিলেমিশে থাকা, সহযোগিতা, সহানুভূতি ও পরস্পরের প্রতি শ্রদ্ধা এগুলি সামাজিক স্বাস্থ্যের নিদর্শন। সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্ব মানসিক অসুস্থতার অন্যতম কারণ। তাই WHOর মতে আস্থা মানে মানুষের শরীর ভালো থাকা নয়, সমাজে সুন্দরভাবে বেঁচে থাকাও এর অংশ। বক্তা 5। মানসিক স্বাস্থ্য ও শেখা। মানসিক স্বাস্থ্য ও শেখার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। WHO বলেছে যে সুস্থ মস্তিষ্ক ছাড়া শেখা কার্যকর হয় না। একজন মানসিকভাবে সুস্থ শিক্ষার্থী যখন তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, চাপ সামলাতে পারে এবং মনোবল সহকারে পড়াশোনা করতে পারে। উদ্বেগ, ভয় বা বিষণ্ণতা থাকলে শিক্ষার্থী পাঠ্যবস্তু গ্রহণ করতে অক্ষম হয়ে পড়ে। তাই স্কুলে মনোবিদ, পরামর্শদাতা ও মানসিক স্বাস্থ্য শিক্ষা থাকা আবশ্যক, যা হুয়ের সুপারিশ অনুযায়ী গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বক্তা 6। মানসিক রোগ ও সচেতনতা। হু মানসিক রোগকে একটি গ্লোবাল স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করেছে। বিষণ্ণতা, উদ্বেগ, বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি রোগ লক্ষ লক্ষ মানুষকে আক্রমণ করে। অনেকে বুঝতেই পারেন না যে তারা মানসিকভাবে অসুস্থ, ফলে যথাযথ চিকিৎসা হয় না। WHO মানসিক রোগকে শারীরিক রোগের মতো গুরুত্ব দিয়ে চিকিৎসা করা দরকার। সচেতনতা বাড়ানো ও মানসিক স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করা এখন সময়ের দাবি। বক্তা 7। স্বাস্থ্য ও জীবনশৈলী। WHOর মতে স্বাস্থ্য নির্ভর করে মানুষের দৈনন্দিন জীবনশৈলীর উপর। যদি কেউ ধূমপান করে, মদ্যপান করে বা জাঙ্ক ফুড খায়, তাহলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই ক্ষতিগ্রস্ত হবে। অপর্যাপ্ত ঘুম, মানসিক চাপ, প্রান্তিক প্রযুক্তির অপব্যবহার এগুলিও স্বাস্থ্যহানির কারণ। WHO সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, ইতিবাচক চিন্তা ও মানসিক প্রশান্তির পরামর্শ দিয়েছে। তাই স্বাস্থ্য রক্ষায় সচেতন জীবনধারা অপরিহার্য। বক্তা 6। বক্তা 8।
মানসিক স্বাস্থ্য উন্নয়নে রাষ্ট্র ও শিক্ষার ভূমিকা। WHO বলেছে মানসিক স্বাস্থ্য রক্ষায় রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থার বড় ভূমিকা রয়েছে। বিদ্যালয় স্তর থেকে মানসিক স্বাস্থ্য শিক্ষা দেওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা ছোট থেকেই তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। পাশাপাশি রাষ্ট্রকে মানসিক চিকিৎসকদের গড়ে তুলতে হবে ও প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্যকর্মী রাখতে হবে। WHO নানা দেশে মেন্টাল হেলথ অ্যাকশন প্ল্যান চালু করেছে। এসব পদক্ষেপ ব্যক্তি, পরিবার ও সমাজকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রাখতে সহায়তা করবে। পৃষ্ঠা 265, মেন্টরের উপসংহার ও মন্তব্য। আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তোমরা সবাই WHOর দৃষ্টিতে স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করেছ। আমরা বুঝতে পারলাম যে স্বাস্থ্য মানে শুধু শরীর ভালো থাকা নয়, বরং মানসিক ও সামাজিক সুস্থতাও এর অন্তর্ভুক্ত। WHO স্বাস্থ্যের যে বিষয়ে ধারণা দিয়েছে তা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে আরও সচেতন হয়ে উঠতে সাহায্য করে। আমাদের উচিত শরীর ও মনের প্রতি সমান যত্ন নেওয়া। আজকের আলোচনার জন্য সবাইকে ধন্যবাদ। নমুনা 3, বিষয় শিক্ষাগত প্রযুক্তির ধারণা, প্রয়োজনীয়তা ও ক্ষেত্র। মেন্টরের সূচনা বক্তব্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হলো শিক্ষাগত প্রযুক্তির ধারণা, প্রয়োজনীয়তা এবং ক্ষেত্র। বর্তমান যুগ হলো প্রযুক্তি নির্ভর এবং শিক্ষাক্ষেত্রেও এর প্রযুক্তি প্রভাব পড়েছে। শিক্ষাগত প্রযুক্তির অর্থ শুধু শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার নয়, বরং এই শিক্ষায় মনোভাবাপন্ন ও প্রক্রিয়া সহজীকরণের জন্য একটি বৈজ্ঞানিক উপায়। এই আলোচনায় আমরা জানব শিক্ষাগত প্রযুক্তির মূল ধারণা, এর প্রয়োজনীয়তা এবং এর ধারাবাহিক ক্ষেত্রগুলি কি কি। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। বক্তা 1, শিক্ষাগত প্রযুক্তির ধারণা। শিক্ষাগত প্রযুক্তি মানে শুধু কম্পিউটার বা প্রজেক্টরের ব্যবহার নয়, এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ ও আকর্ষণীয় করা যায়। এই প্রযুক্তি শিক্ষার উদ্দেশ্য, পদ্ধতি, মাধ্যম ও মূল্যায়ন সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এটি পারিবারিক শিক্ষাদান ও উপযুক্ত প্রযুক্তি সংমিশ্রণ ঘটায়। শিক্ষা, মনোবিজ্ঞান, যোগাযোগ তত্ত্ব, অডিও ভিজুয়াল পদ্ধতি এবং ICT সব কিছুর উপর নির্ভর করে গঠিত হয় শিক্ষাগত প্রযুক্তি। ফলে শিক্ষাগত প্রযুক্তি হলো আধুনিক শিক্ষার অপরিহার্য অংশ। বক্তা 2, প্রযুক্তির ধরন ও শ্রেণীবিভাগ। শিক্ষাগত প্রযুক্তিকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 শিক্ষার প্রযুক্তি, 2 শিক্ষার প্রযুক্তি এবং 3 শিক্ষার জন্য প্রযুক্তি। শিক্ষার প্রযুক্তি হলো যান্ত্রিক ও ডিজিটাল উপক্রম খরবারের দিন। শিক্ষার প্রযুক্তি মানে শিক্ষণ তত্ত্ব ও শিক্ষণ কৌশল যেমন ব্লুমের ট্যাক্সোনমি বা কগনিটিভ থিওরি। আর শিক্ষার প্রযুক্তি নির্দেশ করে শিক্ষার লক্ষ্য পূরণের জন্য প্রযুক্তি। কুমিল্লা এই শ্রেণীবিভাগের মাধ্যমে বোঝা যায় শিক্ষাগত প্রযুক্তি
কতটা বিস্তৃত ও বহুমাত্রিক। বক্তা ৩, শিক্ষাগত প্রযুক্তির প্রয়োজনীয়তা। আজকের যুগে শিক্ষাগত প্রযুক্তি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি শিক্ষাকে সহজবোধ্য, গতিশীল ও আকর্ষণীয় করে তোলে। বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে, কেউ শ্রবণ, কেউ দর্শন, আবার কেউ ব্যবহারিক কাজের মাধ্যমে ভালো শেখে। শিক্ষাগত প্রযুক্তি এই পার্থক্য দূর করে। এছাড়া বৃহৎ শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীর কাছে দ্রুত তথ্য পৌঁছতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোভিডের সময় অনলাইন শিক্ষাই ছিল শিক্ষার মূল ভরসা, তাই প্রযুক্তি ছাড়া আধুনিক শিক্ষা কল্পনা করা যায় না। বক্তা ৪, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ। শিক্ষাগত প্রযুক্তি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগকে সহজতর করে তোলে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন গুগল ক্লাসরুম, জুম, মাইক্রোসফট টিমস ইত্যাদি শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের যুক্ত থাকার সুযোগ তৈরি করে। শিক্ষক যে কোনো সময় পড়ার উপকরণ পড়তে পারেন, শিক্ষক প্রশ্ন করতে পারে এবং আলোচনা করতে পারে। এই প্রযুক্তিগত মাধ্যমগুলি শিক্ষণকে কেবল শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং তাকে বাড়ির পরিবেশেও সহজলভ্য করে তোলে। বক্তা ৫, অডিও ভিজুয়াল শিক্ষণ। শিক্ষাগত প্রযুক্তির সবচেয়ে উপকারী দিক হলো অডিও ভিজুয়াল শিক্ষণ। বিভিন্ন ভিডিও, অ্যানিমেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শিক্ষার্থীদের মধ্যে সহজে ছাপ ফেলে। এই বিজ্ঞান, ইতিহাস কিংবা ভৌগোলিক বিষয়গুলি ছবি ও ভিডিওর মাধ্যমে এখানে শিক্ষার্থীরা দীর্ঘদিন মনে রাখতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এটি খুবই কার্যকর। সঠিক চিত্র ও শব্দ শিক্ষাকে প্রাণবন্ত ও বাস্তবধর্মী করে তোলে। বক্তা ৬, প্রযুক্তির মাধ্যমে মূল্যায়ন। শুধু শেখানো নয়, শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বর্তমানে অনলাইন টেস্ট, গুগল ফর্ম, কুইজ, অ্যাপস এবং ডিজিটাল প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। এতে শিক্ষার্থীর দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তি জ্ঞান একসঙ্গে মূল্যায়িত হয়। এক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নম্বর নির্ধারণের সুবিধা আছে। এতে শিক্ষকরা অনেক সহজে ও দ্রুত মূল্যায়ন সম্পন্ন করতে পারেন। এই আধুনিক মূল্যায়ন পদ্ধতি শিক্ষার দূরগত মানকে উন্নত করে। বক্তা ৭, শিক্ষাগত প্রযুক্তির ক্ষেত্র। শিক্ষাগত প্রযুক্তির ব্যবহার শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয়, এটি বর্তমান থেকে উচ্চশিক্ষা এবং কর্মজীবনে প্রশিক্ষণ পর্যন্ত বিস্তৃত। শিক্ষক প্রশিক্ষণ, ই-লার্নিং, ব্লেন্ডেড লার্নিং প্রভৃতি ইত্যাদির মাধ্যমেও প্রযুক্তির ভূমিকা অপরিসীম। গ্রামীণ শিক্ষায়ও ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে উন্নতি সাধিত হচ্ছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটাতে চলেছে। এর ফলে ক্ষেত্র পরিণতর ভবিষ্যৎ হচ্ছে।
বক্তা 4, প্রযুক্তি ব্যবহারের চ্যালেঞ্জ ও সতর্কতা। প্রযুক্তি শিক্ষাগত, যদিও শিক্ষাকাল প্রযুক্তির উপকারিতা অনেক, কিন্তু তবুও কিন্তু চ্যালেঞ্জ রয়েছে। যেমন সবার কাছে ইন্টারনেটের সুবিধা নেই, অনেক শিক্ষক এখনও প্রযুক্তির ব্যবহারে দক্ষ নন, প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীর চিন্তাশক্তি কমিয়ে দিতে পারে। তাই শিক্ষাগত প্রযুক্তির সঠিক ও সংযত ব্যবহারে জরুরি। শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ, ডিজিটাল লিটারেসি এবং তথ্য যাচাই করার শিক্ষা দিতে হবে। শিক্ষাগত প্রযুক্তিকে কেবল মাধ্যম হিসেবে গ্রহণ করাই উচিত, উদ্দেশ্য হিসেবে নয়। মেন্টরের উপসংহার ও মন্তব্য। আজকের আলোচনা অত্যন্ত তথ্য সমৃদ্ধ ও সময়োপযোগী হয়েছে। তোমরা সবাই খুব ভালোভাবে শিক্ষাগত প্রযুক্তির ধারণা, এর প্রয়োজনীয়তা ও ক্ষেত্র সম্পর্কে বিশ্লেষণ করেছ। শিক্ষা এমন আর কেবল বইয়ের খাতার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্য প্রযুক্তির সংযুক্তি শিক্ষাকে করেছে গতিশীল, আকর্ষণীয় এবং আন্তর্জাতিক মানের। তবে প্রযুক্তির যথাযথ ও দায়িত্বশীল ভাবা নিশ্চিত করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। এবং আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম শিক্ষাগত প্রযুক্তি ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায় মেরুদণ্ড হয়ে উঠছে। সবাইকে ধন্যবাদ। নমুনা 4, বিষয় পরিসংখ্যান, ধারণা, প্রয়োগ ও পদ্ধতি। মেন্টরের সূচনা বক্তব্য। আজকের আলোচনার বিষয় হল শিক্ষায় পরিসংখ্যান, ধারণা, প্রয়োগ ও পদ্ধতি। পরিসংখ্যান কেবল সংখ্যা বা হিসাবের জগৎ নয়, বরং শিক্ষাকে পরিমাপযোগ্য, বিশ্লেষণযোগ্য ও বৈজ্ঞানিকভাবে পরিচালিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। শিক্ষা ব্যবস্থায় পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, মূল্যায়ন সব ক্ষেত্রেই পরিসংখ্যানের প্রয়োজন হয়েছে। এখন তোমরা একে একে এই বিষয়ে নিজেদের মতামত জানাবে। আগে আলোচনা শুরু করা যাক। বক্তা 1, পরিসংখ্যানের ধারণা। পরিসংখ্যান হলো এমন একটি শাস্ত্র যা তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, বিশ্লেষণ এবং উপস্থাপনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। শিক্ষাক্ষেত্রে এটি শিক্ষার্থীদের উৎকর্ষ, শিক্ষার গুণগত মান, পরীক্ষার ফলাফল, পরিস্থিতি, উপস্থিতি প্রভৃতি বিষয়ে সঠিক ও বৈজ্ঞানিক তথ্য দেয়। এটি সংখ্যার মাধ্যমে কোনো সমস্যার প্রকৃতি ও প্রবণতা ব্যাখ্যা করে। শিক্ষার পরিসংখ্যান ছাড়া শিক্ষকদের পরিসংখ্যান, পরিকল্পনা, গবেষণা ও মূল্যায়ন দুরূহ। তাই বলা যায় পরিসংখ্যান শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পৃষ্ঠা 267। বক্তা 2, শিক্ষায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা। শিক্ষাক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিসংখ্যান অপরিহার্য।
কোনো শিক্ষানীতি তৈরি, পাঠ্যক্রমের উন্নয়ন বা নতুন কৌশল, নতুন শিক্ষণ কৌশল নির্ধারণের আগে তথ্যভিত্তিক বিশ্লেষণ দরকার। শিক্ষক যদি জানেন যে কোনো অধ্যায়ে শিক্ষার্থীরা বেশি ভুল করছে, তাহলে তিনি সেই অংশে আরও বেশি গুরুত্ব দিতে পারেন। এইভাবে শিক্ষার গুণগত মান বুদ্ধির জন্য পরিসংখ্যানে ব্যবহারের আতঙ্ক অত্যন্ত অভ্যস্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সমীক্ষা ও গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান ছাড়া কাজ করা অসম্ভব। বক্তা 3, শিক্ষার্থীদের মূল্যায়নে পরিসংখ্যান। শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন গড়, মধ্যম মান, ভূইষ্ঠক ইত্যাদি দ্বারা বোঝা যায় কোন শিক্ষার্থী কোথায় অবস্থান করছে। প্রমাণ বিচ্যুতি ব্যবহার করে বোঝা যায় যে শিক্ষার্থীদের আগের কত পার্থক্য রয়েছে। এইসব উপায় থেকে শিক্ষকদের শ্রেণীর সার্বিক অগ্রগতি সম্পর্কে ধারণা পান এবং প্রয়োজন মতো শিক্ষণ কৌশল নির্ধারণ করতে পারেন। ফলে আগাম মূল্যায়ন আরও যুক্তিসঙ্গত হয়। বক্তা 4, গবেষণায় পরিসংখ্যানের প্রয়োগ। শিক্ষা গবেষণার ক্ষেত্রেও পরিসংখ্যানে অপরিহার্য গবেষণা বিষয় তথ্য সহজ সংগ্রহ করেন এবং সেই তথ্য বিশ্লেষণ করতে পরিসংখ্যান বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। হাইপোথিসিস টেস্টিং, সহসম্পর্ক বিশ্লেষণ ইত্যাদি পরিসংখ্যানীয় কৌশলের কৌশল গবেষণাকে বিজ্ঞানসম্মত করে তোলে। শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত যেমন নতুন শিক্ষণ পদ্ধতির কার্যকলাপ যাচাই পরিসংখ্যানের দ্বারা ছাড়া সম্ভব নয়। বক্তা 5, বিদ্যালয় ব্যবস্থাপনায় পরিসংখ্যান। বিদ্যালয় পরিচালনায়ও পরিসংখ্যান ব্যবহৃত হয়। শিক্ষার্থীর উপস্থিতি, শিক্ষার্থীর অনুগত ফলাফল, বিষয়, বাজেট পরিকল্পনা সংক্ষেপেই পরিসংখ্যানের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন একটি বিদ্যালয় বুঝতে পারে যে কোন শ্রেণীতে ফেল হার বেশি, তাহলে তার সংখ্যার মাধ্যমে বিশ্লেষণ করে পদক্ষেপ নিতে পারে। এর ফলে বিদ্যালয় ব্যবস্থাপনা হয় কার্যকর, পরিকল্পিত ও ফলপ্রদ। বক্তা 6, পরিসংখ্যানের পদ্ধতি। শিক্ষায় পরিসংখ্যানের ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যা। এই ধাপে ধাপে কাজ চলে। প্রাক বার ডায়াগ্রাম, পাই চার্ট, ফ্রিকোয়েন্সি টেবিল ইত্যাদি ব্যবহার করা যাবে না। ব্যবহার করে তথ্যকে দৃশ্যমান করা হয়। এই পদ্ধতিগুলির সাহায্যে শিক্ষার্থী ও গবেষকেরা সহজে বুঝতে পারে ও বিশ্লেষণ করতে পারে, ফলে সিদ্ধান্ত গ্রহণ অধিক যৌক্তিক। বক্তা 7, শিক্ষার্থীদের জীবনে পরিসংখ্যানের প্রয়োগ। শুধু শিক্ষক বা গবেষক নয়, শিক্ষার্থীর নিজের জীবনেও পরিসংখ্যান প্রয়োজন। পরীক্ষার নম্বর বিশ্লেষণ করে সুদেবের হাত করে সে বুঝতে পারে কোন বিষয়ে সে দুর্বল, কোন বিষয়ে তার উন্নতি হবে। এছাড়াও গণিত ও সামাজিক বিজ্ঞানের নানা সমস্যার সমাধানে পরিসংখ্যান সাহায্য করে। জীবনের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন কোন কোর্সে ভর্তি হবে, চাকরির প্রস্তুতি কেমন চলছে, সব ক্ষেত্রেই পরিসংখ্যান ভিত্তিক চিন্তাভাবনা তাকে উপকৃত করে। পরিসংখ্যা শেষ মেনে যুক্তিশীল হতে শেখা। বক্তা 8, প্রযুক্তির সঙ্গে পরিসংখ্যানের সংযোগ।
আজকের দিনে প্রযুক্তির সঙ্গে পরিসংখ্যানের মিলন ঘটছে। কম্পিউটার সফটওয়্যার যেমন এক্সেল, এসপিএসএস ইত্যাদি ব্যবহার করে তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে। শিক্ষকরা সহজেই শিক্ষার্থীদের পারফরম্যান্স রিপোর্ট তৈরি করতে পারছে। এই জন্য অনলাইন টেস্ট, ডেটা বিশ্লেষণ, স্বয়ংক্রিয় মূল্যায়ন ইত্যাদিতে পরিসংখ্যান প্রযুক্তির ব্যবহার শিক্ষাকে করেছে আরও দ্রুত, নির্ভর ও বুদ্ধিদীপ্ত। মেন্টরের উপসংহার ও মন্তব্য। আজকের আলোচনা থেকে বোঝা গেল শিক্ষায় পরিসংখ্যান শুধু একটি পরিমাপক নয়, বরং এটি শিক্ষাকে গঠনমূলক, ফলপ্রসূ ও বৈজ্ঞানিক করে তোলে। শিক্ষার্থীর মূল্যায়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষানীতি প্রণয়ন কিংবা গবেষণা সব ক্ষেত্রেই পরিসংখ্যান অপরিহার্য। তোমরা সবাই খুব সুন্দরভাবে পরিসংখ্যানের বিভিন্ন দিক পর্যালোচনা করেছ। ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় যারা যুক্ত হবে তাদের পরিসংখ্যান জানাটা খুবই জরুরি। সবাইকে ধন্যবাদ আজকের অংশগ্রহণের জন্য। পৃষ্ঠা 268। বিতর্ক। বিতর্ক হলো যুক্তিতর্কের খেলা। বিতর্ক হলো এমন একটি বিষয় যেখানে যুক্তির আয়নায় নিজে বক্তব্যকে বা ভাবনাগুলোকে প্রতিফলিত করা যায়। বিতর্কের মূল উদ্দেশ্য একটি নির্ধারিত বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মণ্ডপে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীরা নিয়মিত বিতর্কে অংশ নিলে তাদের চিন্তার আসন পরিধি, জ্ঞান বিকশিত হয় আর প্রতিপক্ষের প্রতি সম্মানবোধ বেড়ে যায়। প্রাচীনকাল থেকে শুধু আধুনিক কাল পর্যন্ত সময়েও বিতর্ককে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, গবেষণা দক্ষতা এবং জনসমক্ষে বক্তৃতার দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। শ্রেণীতে বিতর্ক পরিচালনার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। এখানে কিছু নিয়ম উল্লেখ করা হলো। প্রস্তুতি। এর আন্ডারে দুটি বিষয় আছে। বিষয় নির্বাচন। শ্রেণীতে এক, বিষয় নির্বাচন। শ্রেণীতে বিতর্ক আয়োজন করা হলে শিক্ষকদের দায়িত্ব হলো তা শিক্ষার্থীদেরকে বিতর্ক শুরুর কিছুদিন আগে জানিয়ে দেওয়া। বিষয় জানলে শিক্ষার্থীরা উৎসাহিত হয়, এলো সেই বিষয়ের চিন্তাভাবনা শুরু। 2, গবেষণা। শিক্ষার্থীরা বিষয়ের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও যুক্তি সংগ্রহ করতে শুরু করে। দল গঠন। শিক্ষার্থীদেরকে দুটি দলে ভাগ করা হয়। এক দল পক্ষে আর এক দল বিপক্ষে বলার জন্য নির্বাচিত হয়। এরপরে হচ্ছে নেতৃত্ব নির্বাচন। প্রতিটি দলের একজন করে দলনেতা নির্বাচন করা হয়, যে দলের হয়ে মতামত উপস্থাপন করে। নিয়মাবলীর ব্যাখ্যা। এর আন্ডারে 3টি ভাগ আছে। 1, সময়সীমা। প্রতিটি বক্তার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়, যেমন 3 থেকে 5 মিনিট। প্রত্যেককে নির্দিষ্ট সময় মেনে চলতে হয়। ক্রম। প্রস্তাবের পক্ষে একজন সদস্য শুরু করে, তারপরে বিরোধী দলের একজন সদস্য বক্তব্য উপস্থাপন করে। এইভাবে ক্রম অনুসৃত হয়। 3, আলোচনার বিষয়। বক্তব্যের সময় একে অপরকে বাধা না দেওয়ার নিয়ম স্থির করতে হয়। তর্কের বিষয়বস্তু। এর আন্ডারেও 2টি ভাগ আছে। প্রমাণ এবং উদাহরণ। বক্তারা তাদের বক্তব্য সমর্থন করার জন্য প্রমাণ ও উদাহরণ ব্যবহার করতে পারে। 2, যুক্তি এবং পাল্টা যুক্তি। পক্ষে বা বিপক্ষে বক্তা বলে যাওয়ার পর
যে বক্তব্য রাখতে আসবে সে আগের যুক্তিকে খণ্ডন করার জন্য পাল্টা যুক্তির অবতারণা করবে। এরপরে হচ্ছে মধ্যস্থতা। মধ্যস্থকারী শিক্ষক বা শিক্ষিকা। বিতর্কের সময় একজন শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থাকবেন যিনি সময়সীমা এর নিয়মাবলী মানতে সাহায্য করবেন। এর পরের ভাগটি হচ্ছে শ্রোতাদের ভূমিকা। এর আন্ডারেও দুটি ভাগ আছে। এক, প্রশ্ন ও উত্তর। বিতর্কের শেষে শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরা যারা পক্ষে বা বিপক্ষে অংশগ্রহণ করবে না অর্থাৎ শ্রোতা হিসাবে থাকবে তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। 2, প্রতিক্রিয়া। শ্রোতা শিক্ষার্থীরা প্রতিটি দলের বক্তব্যের উপর প্রতিক্রিয়া এবং মতামত প্রদান করতে পারবে। লাস্ট হচ্ছে ফলো আপ। এর আন্ডারেও 3টি ভাগ আছে। 1, বিচার ও মূল্যায়ন। শিক্ষক বা শিক্ষিকারা বিতর্কের মূল্যায়ন করবেন। 2, প্রতিক্রিয়া প্রদান। বিতর্কের শেষে শিক্ষক বা শিক্ষিকা সেরা দল ঘোষণা করবেন। 3, শিক্ষণীয় পয়েন্ট। পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীরা ওই বিতর্ক থেকে কি লিখেছে তা নিয়ে আলোচনা করা হবে।